নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পরিণীতা। আজ নবম পর্ব। ললিতা শেখরকে মনে মনে ভয় করিত। তিনি বিশেষ কাজ আছে বলিয়া ডাকিয়াছিলেন, তাই যাইবে কিনা ইহাই ললিতা উঠিয়া বসিয়া ভাবিতেছিল। ও বাড়ির ঝির গলা শোনা গেল। ললিতাদি, কোথায় গা? ছোটবাবু একবার ডাকছেন। ললিতা বাহিরে আসিয়া মৃদুস্বরে বলিল, যাচ্ছি, যাও। উপরে আসিয়া কপাট ফাঁক করিয়া দেখিল শেখর তখনও চিঠি লিখিতেছে। কতক্ষণ চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, কেন? শেখর লিখিতে লিখিতে বলিল, কাছে এসো, বলছি। না, ওইখান থেকে বলো। শেখর মনে মনে হাসিয়া বলিল, হঠাৎ কি একটা কাজ করে ফেললে বলো তো? ললিতা রুষ্টভাবে বলিল, যাও আবার। শেখর মুখ ফিরাইয়া বলিল, আমার দোষ কি? তুমিই তো করে গেলে। কিছুই করিনি, তুমি ওটা ফিরিয়ে দাও। শেখর কহিল, সেই জন্যই তো ডেকে পাঠিয়েছি ললিতা, কাছে এসো, ফিরিয়ে দিচ্ছি। তুমি অর্ধেকটা করে গেছো, সরে এসো, আমি সেটা সম্পূর্ণ করে দিই। ললিতা দ্বারের অন্তরালে ক্ষণকাল মৌনভাবে থাকিয়া বলিল, সত্যি বলছি তোমাকে, ওরকম ঠাট্টা করলে আর কোনো দিন তোমার সামনে আসবো না। বলছি, ওটা ফিরিয়ে দাও। শেখর টেবিলের দিকে মুখ ফিরাইয়া মালাটা তুলিয়া লইয়া বলিল, নিয়ে যাও। তুমি ওইখান থেকে ছুঁড়ে দাও। শেখর ঘাড় নাড়িয়া বলিল, কাছে না এলে পাবে না। তবে আমার কাজ নেই, বলিয়া ললিতা রাগ করিয়া চলিয়া গেল। শেখর চেঁচাইয়া বলিল, কিন্তু অর্ধেকটা হয়ে থাকলো। থাকে থাক, বলিয়া ললিতা যথার্থই রাগ করিয়া চলিয়া গেল। সে চলিয়া গেল বটে, কিন্তু নিচে গেল না। পূর্ব দিকে খোলা ছাদের একান্তে গিয়া রেলিং ধরিয়া চুপ করিয়া দাঁড়াইল। তখন সম্মুখের আকাশে চাঁদ উঠিয়াছিল এবং শীতের পাণ্ডুর জ্যোৎস্নায় চারিদিক ভাসিয়া যাইতেছিল। উপরে স্বচ্ছ নির্মল নীলাকাশ। সে একবার শেখরের ঘরের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া ঊর্ধ্বমুখে চাহিয়া রহিল। এইবার তাহার চোখ জ্বালা করিয়া লজ্জায় অভিমানে দুই চোখ জলে ভরিয়া গেল। সে এত ছোট নহে যে এসব কথার তাৎপর্য সম্পূর্ণ হৃদয়ঙ্গম করিতে পারে না। তবে কেন তাহাকে এমন মর্মান্তিক উপহাস করা? সে যে কত তুচ্ছ, কত নিচে, এ কথা বুঝিবার তাহার যথেষ্ট বয়স হইয়াছে। সে ঠিক জানে সে অনাথ এবং নিরুপায় বলিয়া তাহাকে সবাই আদর ও যত্ন করে। শেখরও করে, তাহার জননীও করেন। তাহার আপনার বলিতে কেহ নাই। সত্যকার দায়িত্ব তাহার কাহারও উপর নির্ভর করে না বলিয়াই গিরীন্দ্র সম্পূর্ণ পর হইয়াও তাহাকে উদ্ধার করিয়া দিবার কথা তুলিতে পারিয়াছেন। ললিতা চোখ মুদিয়া মনে মনে বলিল, এই কলিকাতার সমাজে তাহার মামার অবস্থা তো শেখরদের কত নিচে। সে আবার সেই মামার আশ্রিত গলগ্রহ। ওদিকে সমান ঘরে শেখরের বিবাহের কথাবার্তা চলিতেছে। দুদিন আগেই হউক, পাছেই হউক, সেই ঘরে একদিন হইবে। এই বিবাহ উপলক্ষে নবীন রায় কত টাকা আদায় করিবেন সেসব আলোচনাও সে শেখরের জননীর কাছে শুনিয়াছে। তবে কেন তাহাকে হঠাৎ আজ এমন করিয়া শেখরদা অপমান করিয়া বসিল? এইসব কথা ললিতা সম্মুখের দিকে শূন্য দৃষ্টিতে চাহিয়া নিজের মনে মগ্ন হইয়া আলোচনা করিতেছিল। সহসা চমকিয়া মুখ ফিরাইয়া দেখিল শেখর নিঃশব্দে হাসিতেছে। ইতিপূর্বে যে উপায়ে মালাটা সে শেখরের গলায় পরাইয়া দিয়াছিল, ঠিক সেই উপায়ে সেই গাঁদা ফুলের মালাটা তাহার নিজের গলায় ফিরিয়া আসিয়াছে। কান্নায় তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিতে লাগিল। তবু সে জোর করিয়া বিকৃত স্বরে বলিল, কেন এমন করলে?
তুমি করেছিলে কেন? আমি কিছু করিনি বলিয়াই সে মালাটা টান মারিয়া ছিঁড়িয়া ফেলিবার জন্য হাত দিয়াই হঠাৎ শেখরের চোখের দিকে চাহিয়া থামিয়া গেল, আর ছিঁড়িয়া ফেলিতে সাহস করিল না, কিন্তু কাঁদিয়া বলিল, আমার কেউ নেই বলেই তো তুমি এমন করে আমাকে অপমান করছো। শেখর এতক্ষণ মৃদু মৃদু হাসিতেছিল। ললিতার কথা শুনিয়া অবাক হইয়া গেল। এ তো ছেলে মানুষের কথা নয়। কহিল, আমি অপমান করছি না তুমি আমাকে অপমান করছো? ললিতা চোখ মুছিয়া ভয়ে ভয়ে বলিল, আমি কই অপমান করলুম? শেখর ক্ষণকাল স্থির থাকিয়া সহজভাবে বলিল, এখন একটু ভেবে দেখলেই টের পাবে। আজকাল বড় বাড়াবাড়ি করছিলে ললিতা। আমি বিদেশ যাবার আগে সেইটাই তোমার বন্ধ করে দিলাম। বলিয়া চুপ করিল। ললিতা আর প্রত্যুত্তর করিল না, মাথা হেঁট করিয়া দাঁড়াইয়া রহিল। পরিপূর্ণ জ্যোৎস্নাতলে দুজনে স্তব্ধ হইয়া রহিল। শুধু নিচ হইতে কালীর মেয়ের বিয়ের শাঁখের শব্দ ঘন ঘন শোনা যাইতেছিল। কিছুক্ষণ মৌন থাকিয়া শেখর কহিল, আর হিমে দাঁড়িয়ে থেকো না, নিচে যাও। যাচ্ছি বলিয়া ললিতা এতক্ষণ পরে তাহার পায়ের নিচে গড় হইয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আমি কি করব বলে দিয়ে যাও। শেখর হাসিল, একবার একটু দ্বিধা করিল, তারপর দুই হাত বাড়াইয়া তাহাকে বুকের উপরে টানিয়া আনিয়া নত হইয়া তাহার অধরে ওষ্ঠাধার স্পর্শ করিয়া বলিল, কিছুই বলে দিতে হবে না ললিতা, আজ থেকে আপনিই বুঝতে পারবে। ললিতার সর্বশরীর রোমাঞ্চিত হইয়া কাঁপিয়া উঠিল। সে সরিয়া দাঁড়াইয়া বলিল, আমি হঠাৎ তোমার গলায় মালা পরিয়ে দিয়ে ফেলেছি বলেই কি তুমি এরকম করলে? শেখর হাসিয়া মাথা নাড়িয়া বলিল, না, আমি অনেক দিন থেকেই ভাবছি, কিন্তু স্থির করে উঠতে পারিনি। আজ স্থির করেছি, কেননা আজই ঠিক বুঝতে পেরেছি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ললিতা বলিল, কিন্তু তোমার বাবা শুনলে ভয়ানক রাগ করবেন, মা শুনলে দুঃখ করবেন, এ হবে না। বাবা শুনলে রাগ করবেন সত্যি, কিন্তু মা খুব খুশি হবেন। সে যাই হোক, যা হবার হয়ে গেছে। এখন তুমিও ফেরাতে পারো না, আমিও পারিনি। যাও, নিচে গিয়ে মাকে প্রণাম করোগে। মাস তিনেক পরে একদিন গুরুচরণ ম্লান মুখে রবীন রায়ের ঘরে ঢুকিয়া ফরাসের উপর বসিবার উপক্রম করিতেই তিনি চিৎকার করিয়া নিষেধ করিলেন, না না না, এখানে নয়, ওই চৌকির ওপর বসো গিয়ে। আমি অসময়ে আবার স্নান করতে পারবো না। বলি, জাত দিয়েছ নাকি হে? গুরুচরণ দূরে একটি চৌকির উপর বসিয়া পড়িয়া মাথা হেঁট করিয়া রহিল। দিন চারেক পূর্বে সে যথারীতি দীক্ষা গ্রহণ করিয়া ব্রাহ্ম হইয়াছিল। আজ সেই সংবাদটা নানা বর্ণে বিচিত্র হইয়া গোঁড়া হিন্দু নবীনের শ্রুতিগোচর হইয়াছে। নবীনের চোখ দিয়া অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল, কিন্তু গুরুচরণ তেমনি মৌন নতমুখে বসিয়া রহিল। সে কাহাকেও কোনো কথা জিজ্ঞাসা না করিয়া কাজটা করিয়া অবধি বাড়িতে কান্নাকাটি এবং অশান্তির পরিসীমা ছিল না। নবীন পুনরায় তর্জন করিয়া উঠিলেন, বলো না হে, সত্যি কি না? গুরুচরণ জল ভারাক্রান্ত দুই চক্ষু তুলিয়া বলিল, আজ্ঞে সত্যি। কেন এমন কাজ করলে? তোমার মাইনে তো মোটে 60টি টাকা। তুমি... ক্রোধে নবীন রায়ের মুখ দিয়া কথা বাহির হইল না। গুরুচরণ চোখ মুছিয়া রুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া লইয়া বলিল, জ্ঞান ছিল না দাদা, দুঃখের জ্বালাই গলাতেই দড়ি দেব, কি ব্রহ্মজ্ঞানেই হব, কিছুতেই ঠাউরাতে পাচ্ছিলুম না। শেষে ভাবলুম আত্মঘাতী না হয়ে ব্রহ্মজ্ঞানেই হই, তাতে ব্রহ্মজ্ঞানেই হয়ে গেলুম। গুরুচরণ চোখ মুছিতে মুছিতে বাহির হইয়া গেল। নবীন চিৎকার করিয়া বলিলেন, বেশ করেছ, নিজের গলায় দড়ি না দিতে পেরে জাতের গলায় দড়ি টাঙিয়ে দিয়েছ। আচ্ছা যাও, আর আমাদের সামনে কালা মুখ বার করো না।
এখন যারা সব মন্ত্রী হয়েছেন তাদের সঙ্গেই থাকোগে, মেয়েদের হাঁড়িমুচির ঘরে দাওগে যাও বলিয়া বিদায় করিয়া দিয়া তিনি মুখ ফিরাইয়া বসিলেন। নবীন রাগে অভিমানে কি যে করিবেন প্রথমটা কিছুই ভাবিয়া পাইলেন না। গুরুচরণ হাতের ভিতর হইতে সম্পূর্ণ বাহির হইয়া গিয়াছে, আর শীঘ্র মুঠার মধ্যে আসিবে এ সম্ভাবনাও নাই। তাই নিষ্ফল আক্রোশে ছটফট করিয়া আপাতত জব্দ করিবার আর কোনো ফন্দি খুঁজিয়া না পাইয়া সেই দিনই মিস্ত্রি ডাকিয়া ছাদের যাতায়াতের পথটা বন্ধ করিয়া একটা মস্ত প্রাচীর তুলিয়া দিলেন। এই সংবাদ বহুদূর প্রবাসে বসিয়া ভুবনেশ্বরী শেখরের মুখে শুনিয়া কাঁদিয়া ফেলিলেন। শেখর, এ মতিবুদ্ধি কে দিল তাকে? মতিবুদ্ধি কে দিয়েছিল শেখর তাহা নিশ্চয় অনুমান করিয়াছিল। সে উল্লেখ না করিয়া বলিল, কিন্তু মা, দুদিন পরে তোমরাই তো তাঁকে এক ঘরে করে রাখতে। এতগুলি মেয়ের বিয়ে তিনি কি করে দিতেন আমি তো ভেবে পাইনি। ভুবনেশ্বরী ঘাড় নাড়িয়া বলিলেন, কিছুই আটকে থাকে না শেখর, আর সেজন্য আগে থেকে জাত দিতে হলে অনেককেই দিতে হয়। ভগবান যাদের সংসারে পাঠিয়েছেন তিনিই তাদের ভার নিতেন। শেখর চুপ করিয়া রহিল। ভুবনেশ্বরী চোখ মুছিয়া বলিলেন, আমার ললিতা মেয়েটাকে যদি সঙ্গে আনতুম তাহলে যা হয় একটা উপায় আমাকেই করে দিতে হতো, দিতামও।